কবিতার কথা শুনে শ্রাবণ কিছু একটা ভাবলো। তারপর হুট করে কোনো গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে গেছে এমন ভঙ্গিতে ব্যস্ত কণ্ঠে কবিতাকে বলল। ওয়েট, কবিতা দাঁড়ান। শ্রাবণের ব্যস্ত কণ্ঠ শুনে কবিতার পাজরা তড়িৎ গতিতে থেমে গেল। তারপর প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে শ্রাবণের উদ্দেশ্যে বলল। কি হয়েছে? আর বলবেন না, আপনার বেলি ফুলের কথা শুনে মনে পড়ল কেয়া সেই কবে আমার কাছে আবদার করেছিল বেলি ফুলের গাছরা কিনে নেবে, কিন্তু আমার তো মনেই নেই। আজকেও দেখবেন ঠিক বাড়িতে যাওয়ার পর আমাকে বলবে যে আমি কেন কিনে দেইনি। থ্যাঙ্কস কবিতা, মনে করে দেওয়ার জন্য। একটু ওয়েট করতে পারবেন? আমি গাছরা তাহলে কিনে নিয়ে আসতাম। আমিও যাচ্ছি আপনার সাথে, চলুন। কথাটা বলেই শ্রাবণ আর কবিতা পাশের একটা দোকানে গেল। শ্রাবণ দোকানিকে দুটো বেলি ফুলের গাছরা দিতে বলল। দোকানি শ্রাবণকে জিজ্ঞেস করলো যে আর কিছু নেবে কিনা। শ্রাবণের চোখে পড়লো তাজা গোলাপগুলোর দিকে। দোকানি শ্রাবণের দৃষ্টি অনুসরণ করে ফুলগুলোর দিকে তাকিয়ে বলল। শ্রাবণ টাকাটা দিয়ে বেলি ফুলের গাছরা নিয়ে দুঃখী দুঃখী মুখ করে দোকানের উদ্দেশ্যে বলে। না ভাই, গোলাপ নিয়ে কি করব? দুঃখের বিষয় হলো আপনার কাছে তাজা গোলাপ থাকলেও আমার কাছে তাজা গোলাপ দেওয়ার মানুষটা নেই। শ্রাবণের কথা শুনে দোকানি হেসে বলে। না ভাই, থাক, পরে এক সময় নেবনি। চিন্তায় আছি এই বেলি ফুলের গাজরাটাই কিভাবে দেব। আর আপনি গোলাপ কিনতে বলছেন? আগে গোলাপ দেওয়ার সময় হোক, তারপর আপনার দোকান থেকে তাজা গোলাপই কিনে নিয়ে যাব। এই নে ধর। শ্রাবণকে আর হাতে বেলি ফুলের গাছরা দিতে কেয়া উচ্ছ্বাসিত কণ্ঠে বলে। আরে বাহ, তোর এত সুবুদ্ধি কিভাবে হলো যে তুই আমার জন্য বেলি ফুলের গাছরা কিনেছিস? বাধ্য হয়েছি তোর জন্য কিনতে। ইচ্ছে তো ছিল শুধু কবিতাকে দেওয়ার জন্য, কিন্তু একা ওনাকে দিতে পারতাম না, তাই বাধ্য হয়ে তোর জন্য কিনতে হয়েছে। এখান থেকে তুই একটা নিবি আর একটা কবিতাকে দিবি, বুঝতে পেরেছিস? কেয়া গাছরা দুটো পুনরায় শ্রাবণের হাতে দিয়ে বলে। যখন আমার জন্য বাধ্য হয়ে কিনেছিস তাহলে আমাকে দেওয়ার দরকার নেই। আমি নেব না, দরকার নেই আমার। আর কবিতাকেও তুই নিজেই গিয়ে দিয়ে আয়, আমি পারবো না দিতে। শোন কেয়া, একদম ঢং করবি না, চুপচাপ গিয়ে কবিতাকে দিয়ে আয়। তুই না নিলেও সমস্যা নেই। পারবো না, তোর এত শখ, তুই দিয়ে আয়। বেশ, তাহলে গিয়ে ফুপ্পিকে এটাও একটু বলে আসি যে তার মেয়ে প্রেম করে করে যে না গিয়ে প্রেমিকের সাথে ঘুরতে যায়। বলবো? শ্রাবণের কথা শুনে কেয়া বাঁকা হেসে বলে। না হলে আমিও বলে দেব যে তুই কবিতাকে পছন্দ করিস। কেয়ার কথা শুনে শ্রাবণও বাঁকা হেসে বলে। বলে দে, বলে দিলে আমারই সুবিধা হবে। যদি সবাই শোনে যে আমি কাউকে পছন্দ করি তাহলে কোনো সমস্যা হবে না, পরবর্তীতে কথাটা সামনে এগোবে। কিন্তু যদি ফুপ্পি শোনে তার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে, তাহলে একবার ভেবে দেখিস তোর কি অবস্থাটা করবে। পরে কিন্তু আমায় এই নিয়ে কোনো হেল্প করতে বলবি না, আমিও দেখবো কিভাবে তোর বিয়ে হয়। কথাটা বলে শ্রাবণ বাঁকা হাসে। কেয়ার আগে দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকায়। ওর হাত থেকে গাজরা দুটো নিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে। আমারও দিন আসবে শ্রাবণ, সেদিন দেখে নিব তোকে। কথাটা বলে ভেঙচি কেটে ভেতরে চলে গেল। শ্রাবণ ওর যাওয়ার পানে তাকিয়ে হেসে নিজের ফ্ল্যাটে চলে গেল। রাত তখন 1:30 বাজে। চারদিকে নিস্তব্ধতা বিরাজমান। ব্যালকনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে কবিতা। তার ঘুম আসছে না। কবিতার মনে হচ্ছে আবার একটা সমস্যা ঘটতে চলেছে তার জীবনে। কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে কিনা এতটুকু বোঝার ক্ষমতা প্রতিটি মেয়েরই হয়তো থাকে, তাও যদি তারা লুকানোর খুব চেষ্টা না করে। শ্রাবণের কবিতার সাথে আচরণেই বলে দিচ্ছে কবিতাকে যে শ্রাবণ পছন্দ করতে শুরু করেছে। গাজরা দেওয়ার পর থেকে কবিতা এই ব্যাপারটা যেন আরো নিশ্চিত হয়ে গেছে। কিন্তু কবিতা তো এমনটা চায় না। সে তো জানে তার আর শ্রাবণের মাঝে ঠিক কতখানি পার্থক্য আছে। হয়তো তাদের মধ্যকার ব্যবধান পরিমাপ করা সম্ভব নয়। কবিতা তো বামন হয়ে চাঁদে হাত দিতে চায় না। সে জানে এই সম্পর্কটা কখনোই সম্ভব না। শ্রাবণ হয়তো আজ আবেগের বশে তাকে পছন্দ করছে, কিন্তু দিন পর ঠিকই মনে হবে যে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। কবিতা কখনোই তার জীবনের সঠিক সিদ্ধান্ত হতে পারে না। কবিতা আনমনেই ভাবলো। আমাদের মাঝে পার্থক্য আমাদের দূরত্বের সব থেকে বড় কারণ হয়ে উঠবে। আপনি খুব ভালো, আপনি একজন খুব ভালো মনের মানুষ। আমি চাই না আমার এই অন্ধকার জীবনের সাথে জড়িয়ে আপনার জীবনেও অন্ধকার নেমে আসুক। আপনি যে দূরত্ব কমাতে চাইছেন, আমাকেই সেই দূরত্বটা বাড়াতে হবে।
আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আমাকে বাঁচার পথ দেখিয়েছেন। সেজন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু আপনি আমার কাছে যেটা চাইবেন সেটা আমি আপনাকে কখনোই দিতে পারবো না, কখনোই না। মাঝে কেটে গেছে 1 সপ্তাহ। এই পুরো সপ্তাহটা কবিতার বেশ ভালোই কেটেছে, কিন্তু শ্রাবণের একটুও ভালো কাটেনি। কেননা সে কবিতাকে কাছাকাছি একটুও যেতে পারছে না। কবিতা তাকে দেখলেই সেখান থেকে চলে যাচ্ছে, কিংবা ব্যস্ততার অজুহাত দেখাচ্ছে। কবিতা চাইছে শ্রাবণকে এড়িয়ে চলতে। যদি কবিতাকে নিয়ে শ্রাবণের মনে কোনো অনুভূতি তৈরি হয়েও থাকে, তাও যেন সেটা আর না বাড়াতে পারে। তাই কবিতা সেটাই চাইছে। তার জন্য আর কারো জীবনে কোনো ঝামেলা হোক, কবিতা সেটা চায় না। সে যতদিন এখানে থাকবে ততদিন যেন তার জন্য কারো অশান্তি না হয়, সে সেটাই চায়। সকাল সকাল ঘুম থেকে উঠে কবিতা ফ্রেশ হয়ে ব্যালকনির গাছগুলোতে পানি দেয়। কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে রুম থেকে বের হয়। প্রতিদিন তার একটু পরেই কণা খাতুনও ঘুম থেকে উঠে, কিন্তু আজকে কবিতা রুম থেকে বেরিয়ে রান্নাঘরেই শব্দ পেতেই বুঝতে পারল যে কণা খাতুন তার আগে উঠে পড়েছে। রান্নাঘরে গিয়ে দেখলো কণা খাতুন ব্যস্ত হাতে রান্না করছে। কবিতা ভাবলো তার মনে হয় আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কবিতা যেন একটু লজ্জাই পেল। বসে থাকতে তারও ভালো লাগে না, অস্বস্তি বোধ হয়। বাড়িতে কাজ বলতে এই এক রান্না বান্নার কাজেই একটু সাহায্য করে, তাও কণা খাতুনকে জোর করতে করতে হয়। সেখানে সকালবেলা উনি কত ব্যস্ত হাতে একা একা রান্না করছেন। কবিতা নিজেই নিজেকে লজ্জিত ভাবে বলল, তোর আরেকটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত ছিল কবিতা। রান্নাতেই তো একটু সাহায্য করিস, এখন যদি এটুকু ঠিকভাবে করতে না পারিস তাহলে কিভাবে হয় বলতো? কবিতা তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে ব্যস্ত কণ্ঠে কণা খাতুনকে উদ্দেশ্য করে বলল। আন্টি কি করতে হবে বলো, আমি সাহায্য করে দিচ্ছি। কবিতার কণ্ঠ পেয়ে কণা খাতুন একবার পিছিয়ে কবিতাকে দেখে নিয়ে আবারও রান্নায় মনোযোগ দেয়। ব্যস্ত কণ্ঠে বলে, তুমি আজকেও এত সকালে ঘুম থেকে উঠে পড়েছো কবিতা? তোমায় না বলেছি তোমার এত সকালে উঠতে হবে না? আমি করে নিতে পারবো তোমা। রান্নাটা আর আগে তো আমি করেছি। তুমি কেন অযথা এত ব্যস্ত হও বলো তো? না 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 আন্টি, এমনিতেও আমি বেশি দেরি পর্যন্ত ঘুমাতে পারি না। আর তাছাড়া রান্না করতে তো আমার ভালো লাগে, তুমি তো জানোই। তুমি বলো না আমায় কি করতে হবে। কণা খাতুন মৃদু হেসে বলল, আর কয়েকটা রান্না বাকি আছে, তাছাড়া সব রান্নাই শেষ প্রায়। আর আজকে তোমাকে কিছু রান্না করতে হবে না। আসলে অনেকদিন পর কাপড় ফিরছে, আমি নিজ হাতে সবটা রান্না করব। কাল রাতে বারবার ফোন করে আমায় বলে দিয়েছে যেন আমি ওর সব পছন্দের খাবার রান্না করে রাখি। তুমি বরং একটা কাজ করো, ডাইনিং রুমে গিয়ে দেখো শ্রাবণ সোফায় মনে হয় ঘুমিয়ে পড়েছে। ওকে 1 কাপ চা দিয়ে এসো, সাথে তুমিও চা খাও। তোমরা দুজনে তো আবার চা পাগল। চা হয়ে গেছে, আমি ওকে এখনই দিতেই যাচ্ছিলাম। তুমি একটু ওকে কষ্ট করে চাটা দিয়ে এসো। কণা খাতুনের কথা শুনে কবিতা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। 2 কাপের চা ঢেলে নিয়ে গেল। ড্রয়িং রুমে এসে দেখলো শ্রাবণ সোফাতে বসে ঘুমে ঢুলছে আর টিভি দেখছে। কবিতা শ্রাবণের দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, চাটা খেয়ে নিন, ঘুম ছেড়ে যাবে। কারো কণ্ঠস্বর পেয়ে ঘুমো ঘুমো চোখে সেদিকে তাকিয়ে কবিতাকে দেখতেই শ্রাবণের চোখ থেকে যেন ঘুম উড়ে গেল। মুহূর্তের মাঝেই তার যেন নিজেকে সতেজ অনুভব হচ্ছে। কবিতার হাত থেকে চায়ের কাপটা নিয়ে কবিতার উদ্দেশ্যে বলল, ঘুম ছাড়ানোর জন্য আর চায়ের দরকার পড়বে না, কারো মিষ্টি কণ্ঠস্বরটাই যথেষ্ট। কথাটা বলে শ্রাবণ হালকা করে হাসলো। কবিতা শ্রাবণের সে কথা এড়িয়ে গিয়ে প্রশ্ন করলো, আপনি রুমে গিয়ে ঘুমালেই তো পারেন, আর যখন এতটাই ঘুম ধরেছে তখন টিভি দেখারই বা কি দরকার? শ্রাবণ ইশারায় কবিতাকে পাশের সোফায় বসতে বলল। কবিতা চুপচাপ পাশের সোফাটায় বসতেই শ্রাবণ চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, আসলে রুমে গিয়েও লাভ নেই। আমার এখন ঘুম ধরছে ঠিকই, কিন্তু আমি ঘুমাতে পারছি না এক্সাইটমেন্টে। আপনি জানেন কবিতা, আজ কত পর ভাইয়া আসছে। কাব্য মানে কেয়াপুর ভাই? হ্যাঁ, ভাইয়া কাল রাতেই রওনা দিয়েছে। সারা রাত দুজনে কথা বলেছি, কি কি করবো সেসব কিছু প্ল্যান করা শেষ। তারপর ভাইয়াকে একটা সোশ্যাল গল্প শোনালাম। এসব করে ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম 1-1.5 ঘন্টার জন্য। তারপর ভাইয়া ফোন করে বললো যে কিছুক্ষণের মধ্যে নাকি পৌঁছে যাবে বাড়িতে।
তাই আর ঘুমাতে পারলাম না, এখানে চলে এলাম। কিন্তু সেই কিছুক্ষণটাই শেষ হচ্ছে না যেন। 1 ঘন্টা পার হয়ে গেল, তাও এখনো ভাইয়া এলো না। এখন ভাইয়া এলে দুজনে একসাথে ঘুমোবো। ও, আরে চা খাচ্ছেন না কেন? ঠান্ডা হয়ে যাবে তো। একটু ঠান্ডা হোক তারপর খাবো। এত গরম চা আমি খেতে পারি না। ও, তাহলে আমিও বরং আপনার চা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি। আপনার চা ঠান্ডা হলে একসাথে খাবো। কথাটা বলেই শ্রাবণ চায়ের কাপটা টি টেবিলের উপর রেখে দিয়ে উঠে দাঁড়িয়ে কবিতার উদ্দেশ্যে বলল, ততক্ষণ চাটা ঠান্ডা হোক, আমি বরং চোখে পানি দিয়ে চলে আসি। আর সহ্য করা যাচ্ছে না ঘুমের অত্যাচার। শ্রাবণ সেখান থেকে চলে যেতে কেউ কলিং বেলে বাজায়। কণা খাতুন রান্নাঘর থেকে গলা উঁচিয়ে বলে, শ্রাবণ, দরজাটা খুলে দে, তোর বাবা কাব্য এসেছে মনে হয়। কণা খাতুনের কথা শুনে কবিতাই দরজা খুলতে গেল। দরজাটা খুলতেই কবিতা একজন অপরিচিত ছেলেকে দেখতে পায়। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চির মতো হবে, গায়ের রং শ্যামলা, পরনে তার ধূসর রঙের শার্টের সাথে কালো জিন্সের প্যান্ট, চুলগুলো কোঁকড়ানো, গালে খোঁচা খোঁচা দাড়ি। ছেলেটা কবিতাকে দেখেই একগাল হাসে। কবিতা তাকে না চিনলেও তার হাসি দেখে মনে হলো সে কবিতাকে চেনে। ছেলেটা হাসি মুখে কবিতার উদ্দেশ্যে বলে, তুমি কবিতা, রাইট? কবিতা মুখে মৃদু হাসি এনে বলে, জি। আমি আন্দাজে বলেছিলাম, বাট সেটা মিলে গেছে। আমি কাব্য। নামটা নিশ্চয়ই শুনেছ? হ্যাঁ শুনেছি, আপনি কে আপুর ভাই? কারেক্ট, আমি কি আর ভাই। বাই দ্য ওয়ে, তোমাকে আমি কিভাবে ছিলাম বলো তো? কবিতা কিছু বলতে নিবে তার আগে পুনরায় কাব্যই বলল, ওয়েট, তোমাকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি। আসলে গতকাল রাতে শ্রাবণের থেকে তোমার চোখের বর্ণনা শুনেছিলাম। শুনছিলাম, সাথে তোমার ভয়েসের প্রশংসাও। আর এই বাড়িতে তুমি নতুন মুখ, তো সব মিলিয়ে আমি আন্দাজ করলাম। বাট যাই বলো, শ্রাবণ কিন্তু একদম কারেক্ট বলেছিল। Your eyes are enough to kill someone. কাব্যের কথা শুনে কবিতা একটু অস্বস্তি বোধ করলো। আর তার কারণটা হচ্ছে শ্রাবণের কাব্যের কাছে কবিতার প্রশংসা করা। কাব্য কবিতার অস্বস্তিটা বুঝতে পেরে হেসে ফেলে, হাসি মুখে কবিতার উদ্দেশ্যে বলে, আরে কবিতা চিও, আমি তো জাস্ট একটু ফ্লার্ট করলাম তোমার সাথে। আসলে এখন তো শ্রাবণকে দেখতে পাচ্ছি না, সেজন্য করে নিলাম। তো থাকলে তো আর করতে পারবো না। ভেতরে আসুন আগে, পরে না হয় এসব কথা বলবেন। তখন থেকে দাঁড়িয়েই কথা বলছেন। কথাটা বলে কবিতা দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। কাব্য ভেতরে এসে আগে শ্রাবণের নাম ধরে একবার জোরে ডাক দেয়। এদিকে কাব্যের গলার আওয়াজ পেয়ে শ্রাবণ এক প্রকার দৌড়েই ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। কাব্যর কণ্ঠ পেয়ে রান্নাঘর থেকে কণা খাতুন সহ আলী আহমেদ আর কেয়াও চলে এসেছে। সবেমাত্র কেয়া ঘুম থেকে উঠেছিল, উঠে কাব্যের গলার আওয়াজ পেয়ে সেও এক প্রকার দৌড়ে চলে এসেছে। শ্রাবণ এসে কাব্যকে দেখতে পেয়ে ওকে জড়িয়ে ধরে। ওদের সাথে কেয়াও যোগ হয়। শ্রাবণ আর কেয়ার সাথে টুকটাক কথা বলে কাব্য এবার তার মা বাবার কাছে যায়। কবিতা এক কোণে দাঁড়িয়ে শুধু চুপচাপ ওদেরকে দেখছে। কি সুন্দর একটা পরিবার, কে বলবে যে শ্রাবণ কাব্যের নিজের ভাই না। কবিতার খুব কষ্ট লাগছে, তারও তো এমন একটা সুন্দর পরিবার হতে পারতো, তার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে। কবিতার এখানে দাঁড়িয়ে থাকতে বড্ড অস্বস্তি হচ্ছে, নিজেকে বড্ড বেমানান লাগছে এই পরিবেশের সাথে। তার আপন বলতে তো কেউই নেই, কিচ্ছু নেই। কবিতা চুপচাপ সেখান থেকে কেয়ার রুমে চলে গেল। দরজাটা চাপিয়ে দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। বেশ অনেকটা সময় এক দৃষ্টিতে আকাশ পানে তাকিয়ে রইল। হুট করে তার দুগাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কবিতা সেটা মুছল না, কেননা সে জানে আবারও তার গাল বেয়ে জল গড়িয়ে পড়বে। কতইবার মুছবে? যার জীবনে আপন বলতে কেউ নেই, তার কাছে চোখের জল ফেলা ছাড়া আর কি বা রাগ করার থাকতে পারে। কেয়া, শ্রাবণ আর কাব্যকে ডেকে তো ঘুম থেকে। সেই 10টার সময় ঘুমিয়েছে, বিকাল 4টা বাজরে, তাও দুটোর ঘুম থেকে ওঠার নাম নেই। সোফায় বসে কবিতার সাথে কেয়া গল্প করছিল। বেশ জমে গিয়েছিল দুজনের আড্ডা। আর গল্পের বিষয়বস্তু ছিল কেয়ার প্রেম কাহিনী। কিন্তু মাঝপথে বাধা পড়ায় কেয়া একটু বিরক্ত হলো। বিরক্তিকর কণ্ঠে কণা খাতুনের উদ্দেশ্যে বলল, আমি পারবো না মা, তোমার ওই 2 কুম্ভকর্ণ ছেলেকে তুমি গিয়ে ঘুম থেকে তোলো। আমি গেলেই তো ওরা চেঁচামেচি করবে। একটা সার দিয়ে তো হচ্ছিল না, আর একটা সারও চলে এসেছে। রান্নাঘরে বিকেলে নাস্তা বানাচ্ছিল কণা খাতুন।
কেয়ার জবাব শুনে রান্নাঘর থেকে রাগী কণ্ঠে কেয়ার উদ্দেশ্যে বলেন, তুই কাব্য রুমে যাবি ওদেরকে ডাকতে, নাকি আমি রান্নাঘর থেকে তোর কাছে আসবো? কেয়া বুঝতে পারলো আবহাওয়া গরমের দিকে চলে গেছে। অসহায় কণ্ঠে তার মায়ের উদ্দেশ্যে বলল, এটাকে কিন্তু ব্ল্যাকমেল বলে আম্মু। এসব ঠিক না। তুমি শুধু আমার সাথেই পারো, ওদের দুটোকে তো কিচ্ছু বলো না। সবাই শুধু পারে এই কেয়ার সাথে লাগতে। কথাটা বলেই কেয়া সেখান থেকে উঠে কাব্যের রুমের দিকে পা বাড়ালো। দরজা ছিটকিনি লাগানো ছিল না, শুধু ভেতর থেকে চাপিয়ে দেওয়া ছিল। তাই কেয়া বিনা বাধাতে এই রুমে প্রবেশ করে। দুজনেই এসি অন করে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। দরজা, জানালা, লাইট সবকিছুই বন্ধ। বলতে গেলে তাদের ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে এমন কোনো কিছুর উপস্থিতি সে রুমে আপাতত নেই। দুজনকে শান্তি মতো ঘুমোতে দেখে কেয়ার খুব রাগ হলো। কেয়া আগে জানলা থেকে পর্দা সরিয়ে দিল, কিন্তু বাইরের আলো তাদের উপরে কোনো প্রভাবই ফেলতে পারলো না, কেননা দুজনে একেবারে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। কেয়া এবার এসিটাও বন্ধ করে দিল। তারপর একটানে দুজনের গা থেকে কম্বল সরিয়ে দিল। এবারে একটু ওদের নড়াচড়া করতে দেখা গেল। কেয়া রাগী কণ্ঠে দুজনকে উদ্দেশ্য করে বলল, যাক, আপনারা দুজন যে বেঁচে আছেন সেটা অন্তত আমাকে বুঝতে দিলেন। কেয়ার কথাটা শ্রাবণের কানে গেলেও কাব্যের কানে হয়তো যায়নি। শ্রাবণ ঘুমের ঘোরে কেয়ার কণ্ঠটা চিনতে পেরে বিরক্তিকর কণ্ঠে বলল, ভাগ তো এখান থেকে কেয়া, একদম বিরক্ত করবি না। কেয়া পুনরায় রাগী কণ্ঠে বলল, শোন শ্রাবণ, আমার কোনো শখ নেই তোদেরকে ঘুম থেকে জাগানোর। নেহাত মা বলেছিল বলে বাধ্য হয়ে এসেছি, না হলে কেয়ার ছায়াও আসতো না তোদের রুমে। শ্রাবণ পুনরায় ঘুমু ঘুমু কণ্ঠে বলল, তুই না আসলে তোর ছায়া কিভাবে আসবে গাধা? ওই একই হলো। আমি কথার কথা বলছি, তাড়াতাড়ি ওঠ শ্রাবণ। তুই উঠে ভাইয়াকে ডেকে তোল, মা কিন্তু এবার সত্যি বকবে। পাশ থেকে এবার বিরক্তিকর কণ্ঠে কাব্য শ্রাবণের উদ্দেশ্যে বলল, তুমি বের করো ওকে, আমি আরেকটু ঘুমোবো। কেয়া বিড়বিড় কণ্ঠে বলল। ঘুম পাড়াচ্ছি তোকে। কেয়া একটু ভেবে শ্রাবণের কানের কাছে গিয়ে ধীর কণ্ঠে বলল, আসলে শ্রাবণ, কি হয়েছে জানিস তো? কবিতা না খুবই বোর ফিল করছে। অবশ্য আমায় অনেকবার জিজ্ঞেস করেছিল এর মাঝে যে তুই কখন ঘুম থেকে উঠবি। আসলে ও মনে হয় তোর সাথে একটু গল্প করতে চাইছিল। আসলে আমার সাথে গল্প করতে করতে ও মনে হয় বিরক্ত ধরে গেছে। একজন মানুষের সাথে আর কতই গল্প করা যায় বল? সেজন্যই আমি ভাবলাম তোকে ডেকে দিই। কিন্তু তুই যখন এখন ঘুম থেকে উঠবি না, তাহলে আমি বরং কবিতাকে গিয়ে বলেই দিই যে। কেয়া কথাটা শেষ করার আগেই শ্রাবণ শোয়া থেকে উঠে বসে পড়ে। তারপর ব্যস্ত ভঙ্গিতে কেয়াকে বলল, এই কেয়া, সত্যি বলছিস কবিতা আমার সাথে গল্প করতে চেয়েছে? কেয়া অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখে স্বাভাবিকভাবেই শ্রাবণকে বলল, হ্যাঁ রে বাবা, আমি মিথ্যে বলবো নাকি তোকে? আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে তুই নিজেই গিয়ে ওর থেকে শুনে নে। শ্রাবণ ব্যস্ত ভঙ্গিতে কেয়াকে বলল। 1 মিনিট ওয়েট কর, আমি জাস্ট মুখে একটু পানি দিয়ে আসবো। কথাটা বলেই শ্রাবণ এক প্রকার ওয়াশরুমে দৌড় দিল। তার হয়তো ওয়াশরুম থেকে বেরোতে 1 মিনিট সময়ও লাগলো না। এদিকে কেয়া শুধু শ্রাবণের পাগলামো দেখে যাচ্ছে আর মনে মনে হাসছে। তার ওই ভাইটা যে একটা মেয়ের জন্য এতটা পাগলামো করতে পারে সেটা সে কখনোই আন্দাজ করেনি। শ্রাবণ ওয়াশরুম থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে ছুটে গেল। এখন কেমন যেন খারাপ লাগছে কেয়ার। শ্রাবণ যখন গিয়ে কবিতার থেকে শুনবে যে কবিতা ওর সাথে গল্প করতে চায়নি, তখন নিশ্চয়ই শ্রাবণের মনটাও প্রচুর খারাপ হয়ে যাবে। কেয়া তো মজা করতে চেয়েছিল, শ্রাবণকে কষ্ট দেওয়া তার উদ্দেশ্য ছিল না। আসলে হুট করে সবটা করে ফেলেছে। হঠাৎ কেয়ার মাথায় গাঁটটা মারতেই কেয়ার মাথায় হাত বুলাতে বুলাতে পেছনে তাকাতেই দেখলো কাব্য ভ্রু কুচকে ওর দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে। কেয়া মৃদু রাগী কণ্ঠে বলে, অযথা আমায় মারলে কেন ভাইয়া? তুই শ্রাবণকে মিথ্যা বললি কেন? ওটা তো মজা করে বলছিলাম। তুই জানিস না শ্রাবণ কবিতাকে নিয়ে কতটা সিরিয়াস? তাও ওর সাথে মজা করলি তুই? কেয়া মৃদু অপরাধী কণ্ঠে বলল। ওটার জন্য এখন আমারও আফসোস হচ্ছে,
কিন্তু চিন্তা করো না, আমি ভেবে নিয়েছি আমি কি করব। কাব্য প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো। কি ভেবেছিস, কি করবি? শ্রাবণকে কবিতার সাথে কথা বলার সুযোগ করে দেব। তুই পারবি করতে এটা? কবিতা কখনো রাজি হবে না। আরে ধুর, কবিতাকে কি বলে আমি শ্রাবণের সাথে কথা বলতে পাঠাবো নাকি? সব কিছু হুট করে হবে। শুধু শ্রাবণকে বলতে হবে কবিতাকে যেন আজকে ওর অনুভূতি সম্পর্কে কিছুটা আন্দাজ দেয়। সম্পর্কটাকে তো এগোতে হবে সামনে। হুম, ঠিক বলেছিস। কে আবার ভ্রুকুচকে কাব্যকে প্রশ্ন করলো। আচ্ছা, তুমি যখন বুঝতে পেরেছিলে যে আমি মজা করছিলাম, তাহলে শ্রাবণকে আটকালে না কেন? আসলে কালকে তো প্রথম ওর থেকে ওর অনুভূতিগুলো শুনলাম, তাই একটু দেখলাম যে ওর অনুভূতিটা ঠিক কতটা তীব্র। আমি সত্যিই ভাবিনি যে ও এত সিরিয়াস। এখন যখন সব বুঝতে পারলাম, তাহলে ব্যবস্থাটা তো করতে হবে, তাই না? আমার ভাইয়ের প্রথম ভালোবাসা বলে কথা, পূর্ণতা তো পেতে হবে। শ্রাবণ ড্রয়িং রুমে গিয়ে ধপ করে কবিতার পাশে সোফায় বসে পড়ে। কবিতা মৃদু চমকে উঠে পাশে তাকিয়ে শ্রাবণকে দেখতেই যেন মিয়ে গেল। শ্রাবণ মৃদু হেসে কবিতাকে বলে। কবিতা, আপনি নাকি একা একা বোর হচ্ছিলেন? কবিতা বিস্ময়ের সাথে বলল। কই না তো, আমি তো কেয়া আপুর সাথে গল্প করছিলাম। আপনাকে কে বললো এই কথা? শ্রাবণও বিস্ময়ের সাথে বলল। কিন্তু কেয়া যে আমায় এটা বলে ঘুম থেকে তুললো। কেয়া আপুকে তো আন্টি আপনাদের ঘুম থেকে ডেকে তুলতে পাঠিয়েছিল। শ্রাবণ বিড়বিড় করে কেয়াকে গালি দিল। কেয়া যে ইচ্ছে করে এমনটা করেছে সেটা শ্রাবণ এখন বুঝতে পারলো। অবশ্য ভুলটা শ্রাবণেরই। তারই বোঝা উচিত ছিল যে কবিতা কখনোই আগ বাড়িয়ে শ্রাবণের সাথে গল্প করতে চাইবে না। যেখানে শ্রাবণ বলে একটু কবিতার সাথে কথা বলার সুযোগ পায় না, সেখানে বিনা কারণে কবিতা নিজ থেকে কথা বলতে চাইবে শ্রাবণের সাথে। এটা অসম্ভব ব্যাপার। কারণ শ্রাবণ ভাবলো যখন কবিতার সাথে গল্প করার উদ্দেশ্যে এসেছে, তাহলে একটু গল্প করাই যাক। শ্রাবণ মুখে হাসি এনে কবিতার উদ্দেশ্যে বলল। আপনার কলেজ কেমন লাগলো কবিতা? কবিতা মৃদু হেসে বলল। ভালো লেগেছে। হুম, আমাদের কলেজটা অনেক ভালো। আচ্ছা শুনুন, কলেজে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আমায় জানাবেন। কেউ বিরক্ত করলে সেটাও আমাকে বলবেন। আচ্ছা। শ্রাবণ আরো কিছু বলতে নিবে তার আগে কবিতা সোফা থেকে উঠে দাঁড়িয়ে শ্রাবণের উদ্দেশ্যে বলল। আমি রান্নাঘরে গিয়ে আন্টিকে একটু সাহায্য করি, বরং আসছি। কথাটা বলেই কবিতা সেখান থেকে চলে গেল। আর শ্রাবণ উদাস মুখ করে সেখানে বসে রইল। শ্রাবণের মনে হচ্ছে যে তার ইচ্ছেগুলো অপূর্ণই থেকে যাবে। কবিতার ভালোবাসা পাওয়া কিংবা কবিতার সাথে সংসার করা তার আর হয়তো হবে না। যে মেয়ে 2 মিনিট ঠিকঠাক ভাবে কথাই বলে না, যে একবারও শ্রাবণের দিকে চোখ তুলে তাকায় না, সে ভালোবাসবে কিভাবে শ্রাবণকে? শ্রাবণের এসব ভাবনার মাঝেই ওর পাশ থেকে কাব্য আর এক পাশে কেয়া বসলো। শ্রাবণ একবার কেয়ার দিকে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে দিল। তারপর মৃদু রাগী কণ্ঠে কাব্যকে বলল। ভাই, তোমার বোনকে বলে দাও যেন আমার সাথে কথা বলতে না আসে। শ্রাবণের কথা শুনে কাব্য ঠোঁট টিপে হাসে। কেয়া পাশ থেকে কাব্যর উদ্দেশ্যে বলে। ভাইয়া, তুমিও তোমার ভাইকে বলে দাও যে আমি ওর সাথে কথা বলতে আসবই। শ্রাবণ এবার কেয়ার দিকে দৃষ্টি রেখেই বলে। আমার সাথে কেন কথা বলতে হবে তোর? আমি কে হই তোর? এই শ্রাবণ, তোর কি স্মৃতিশক্তি হারিয়ে গেল নাকি? তুই ভুলে গেলি না আমি তোর একমাত্র আদরের ছোট বোন? আদরের না ছাই। আমার সাথে এই মজাটা করার আগে তোর মনে ছিল না এসব কথা? ছিল তো মনে, কিন্তু তোরা দুজনেই তো আমাকে রাগিয়ে দিয়েছিলি, সেজন্যই তো এমনটা করলাম আমি, সরি। শ্রাবণ উদাস ভঙ্গিতে কেয়াকে বলল। তুই জানিস কিয়া আমি কত আশা নিয়ে এসেছিলাম? তুই তো জানিস, বল কবিতার প্রতি আমার অনুভূতিটা কেমন। আমার ওনার সাথে একটু মন খুলে কথা বলতে ইচ্ছে করে। আমার ওনার থেকে ওনার মিষ্টি গলায় গান শুনতে ইচ্ছে করে। ওনার কথাগুলো শুনে সেগুলো ভাগ করে নিতে ইচ্ছে করে। আমার একটু ওনাকে মন ভরে দেখতে ইচ্ছে করে কেয়া। আর সেই তুই কিনা এসব জানার পরেও এমন এমন একটা মজা করলি আমার সাথে। কেয়া অনুশোচনার সাথেই বলল। সরি বললাম তো, আর করব না এমন, প্রমিস। এবারের মতো ক্ষমা করে দে প্লিজ। শ্রাবণকে কিছু বলতে না দেখে কেয়া পুনরায় বলল। কিরে, কিছু বল। বললাম তো আর হবে না, এবারের মতো ক্ষমা করে দে। তুই জানিস আমি তোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। দিয়েছি ক্ষমা করে।
শ্রাবণের কথা শুনে কেয়া উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, থ্যাঙ্কস শ্রাবণ। আচ্ছা শোন, আমি আর ভাইয়া মিলে একটা প্ল্যান করেছি। ভাইয়া বলো তো শ্রাবণকে যে আমাদের প্ল্যানটা। কেয়া আর শ্রাবণ দুজনেই পাশে থাকাতেই কাব্য আপন মনে গেম খেলছে মোবাইলে। কেয়া ভ্রু কুচকে কাব্যর উদ্দেশ্যে বলল, আমি এখানে শ্রাবণের অভিমান ভাঙাতে ব্যস্ত, আর তুমি আমাকে সাহায্য না করে চুপচাপ গেম খেলছো ভাইয়া। কাব্য ফোনের উপর দৃষ্টি রেখে দুজনের উদ্দেশ্যে বলল, তোদের সব টম অ্যান্ড জেরির মানবিমান ছোটবেলা থেকে দেখে আসছি আমি, জানি দুটো শেষে ঠিকই মিলে যাবি। তাই অযথা তোদের এসব বিষয় নিয়ে আমি মাথা ঘামিয়ে নিজের মাথাটা খারাপ করতে চাই না। দরকার নেই আমাদের মাঝে মাথা ঘামানোর। এখন যে প্ল্যানটা করলাম সেটা শ্রাবণকে বলো জলদি। শ্রাবণ প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে কাব্যের উদ্দেশ্যে বলল। কি প্ল্যান ভাই? কাব্য ফোনটা রেখে দিয়ে শ্রাবণের দিকে ঘুরে বসে আর গুরুতর ভঙ্গিতে বলল, শোনো শ্রাবণ, আজ রাতে তুই ছাদে অপেক্ষা করবি কবিতার জন্য। মানে বলতে পারিস আমি আর কেয়া তোকে কবিতার সাথে কথা বলার একটা সুযোগ তৈরি করে দেব, আর তোকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে। কাজে লাগাবো মানে কি করতে বলছো? আরে গাধা, কাজে লাগাতে বলছে মানে তুই কবিতাকে নিজের অনুভূতির সম্বন্ধে একটু আন্দাজ দিবি, ওকে একটু বোঝাবি তোর ভালোবাসার গভীরতা। মানে ওকে এটা বলবি না যে তুই ওকে ভালোবাসিস, তুই ওকে এটা বোঝাবি তুই যাকে ভালোবাসবি তাকে ঠিক কতটা ভালোবাসবি। আর ওর মুখ থেকে কথা বের করার চেষ্টা করবি যে ওর কেমন ছেলে পছন্দ। বুঝতে পেরেছিস? সবই তো বুঝলাম, কিন্তু ওনাকে ছাদে পাঠাবে কে? উনি তো জীবনেও যাবে না আমার সাথে গল্প করার জন্য। শেষে দেখা গেল আমি সারা রাত ছাদে দাঁড়িয়ে মশাদের কামড় খেতে খেতে রক্ত শূন্যতার রোগী হয়ে গেলাম, আর কবিতা এলেনই না। কিংবা দেখা গেল আমার ম্যালেরিয়া কিংবা ডেঙ্গু জ্বরে আমি মরে গেলাম, আর কবিতা অন্য কাউকে বিয়ে করে নিল। পাশ থেকে কেয়া বিরক্তিকর কণ্ঠে বলল, আরে ধুর, এমন কিছুই হবে না। কবিতা যে উপরে যাবে সেটার গ্যারান্টি আমি দিলাম। আর এই প্ল্যানটা তো আমারই, ফ্লপ হওয়ার কোনো চান্সই নেই। শ্রাবণ চিন্তিত ভঙ্গিতে বলল, চিন্তা তো আমার ওখানেই, যে প্ল্যানটা তোর আর কবিতাকে পাঠানোর গ্যারেন্টিও তুই নিচ্ছিস। শ্রাবণের কথা শুনে কেয়া ওর পিঠে একটা কিল বসালো, তারপর রাগী কণ্ঠে বলল, একদম বাড়াবাড়ি করবি না শ্রাবণ। বেশি কথা বললে না এই প্ল্যানটাও ক্যান্সেল করে দিব। তুই প্ল্যান ক্যান্সেল করবি তো আমি তোর বিয়ে ক্যান্সেল করে দেবো। পাশ থেকে কথাটা কাব্য বলে উঠল। কেয়া তা শুনে অভিমানী কণ্ঠে বলল, হ্যাঁ তুমি তো পারবেই শুধু আমার সাথে। শ্রাবণের কোনো দোষ তো তোমার চোখেই পড়ে না। ও যে আমাদেরকে এত বড় অপমান করলো তখন তো একটাও কিছু বললে না। সবাই একমাত্র বোন, কত আদরের হয়। আর এই বাড়িতে আমার কোনো সম্মান নেই। যাকেই দেখবো সেই শুধু কাব্য নয়তো শ্রাবণ বলে চেঁচাতে থাকে সব সময়। এই কেয়ার কোনো সম্মানই নেই এই বাড়িতে। থাকবো না আমি, চলে যাব একদিন। একবার শুধু বিয়েটা হোক আমার, আমি আর এই বাড়িতে আসবই না। কথাটা বলে কেয়া সেখান থেকে চলে গেল। কেয়া চলে যেতেই কাব্য আর শ্রাবণ দুজনেই শব্দ করে হেসে উঠল। কাব্যর ফোন আসায় কাব্য সেখান থেকে উঠে গেল কথা বলার জন্য। শ্রাবণ সোফায় গায়ে এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে আনমনেই ভাবল, আচ্ছা, কবিতা আমার অনুভূতির কথা ব্যক্ত করলে কি আপনি বুঝতে পারবেন তার তীব্রতা? যদি আমি আপনাকে বোঝাতে অক্ষম হই, যদি আমি আপনাকে ঠিকভাবে বলতে না পারি, তাহলে তো আপনি বুঝতেও অপারগ হবেন। আপনাকে নিয়ে এই হৃদয়ের মাঝে যে ঝড় বইছে সেটা ঠিক কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে আমি বোঝাতে পারবো তো আপনাকে? আজ আমার হৃদয় কুলে যে প্রেমের ঢেউ বারবার আছড়ে পড়ছে তা আমাকে ঠিক কতটা আঘাত দিচ্ছে আপনাকে সেটা বোঝাতে পারবো তো আমি? আপনার করা ছোট ছোট অবহেলাগুলোতে যে আমার হৃদয়টা পুড়ে যায় সেটা বোঝাতে পারবো কি আপনাকে আমি? আপনাকে যে আমি ভালোবাসি সেই কথাটা কি বোঝাতে পারবো আমি? এই কবিতা, চলো ছাদে যাই। কেয়ার প্রস্তাব শুনে কবিতা বিস্ময় ভরা চাহনিতে ওর দিকেই তাকিয়ে বলল, এত রাতে ছাদে কেন যাবো আপু? আরে চলোই না, রুমে গরম লাগছে, ছাদে গেলে একটু ঠান্ডা হওয়া লাগবে। কবিতা যেতে না চাইলেও কে এক প্রকার জোর করে ওকে সাথে করে নিয়ে গেল। ছাদে গিয়ে দেখলো সেখানে কাব্য আর শ্রাবণ আগে থেকে উপস্থিত আছে। প্রতিবারের ন্যায় এবারেও শ্রাবণকে দেখে কবিতা একটু গুটিসুটি হয়ে দাঁড়ালো।
ওদেরকে দেখতেই কাব্য উচ্ছ্বাসিত কণ্ঠে কবিতার উদ্দেশ্যে বলে উঠল। অনেক কবিতা আছে। যাক, তাও তোমার দেখা আমি পেলাম। কাব্যর কথা শুনে পাশ থেকে কেয়া বলে উঠল। আরে ভাই, এখনো ওর দেখা পেতে না, আমি তো ওকে জোর করে নিয়ে আসলাম। আর কবিতা, তুমি কি আমাকে দেখে ভয় করছো নাকি, যে আমার সামনে আসতে চাইছো না? কবিতা ধীর কণ্ঠে বলল। না 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 ভাইয়া, তেমন কোনো ব্যাপার না। এবার কাব্যের পাশে দাঁড়ানো শ্রাবণ মৃদু গম্ভীর গলায় বলে উঠল। সমস্যাটা তুমি না ভাইয়া, আসলে সমস্যাটা হচ্ছে আমি। আজকাল তো কবিতা আমাকে দেখলেই পালায়। আসলে আমার সাথে কথা বলতে কিংবা আমার মুখোমুখি হতে মনে হয় ওনার ভালো লাগে না। তুমি তো সবসময় আমার সাথেই থাকো, সেজন্য তোমার সাথেও উনি ঠিক তেমন কথা বলছে না। কাব্য এবার কবিতার উদ্দেশ্যে প্রশ্ন করলো। তাই নাকি? কিন্তু আমার প্রশ্নটা হলো, তুমি আমার এই সহজ সরল ভাইটাকে দেখে ভয় করো কেন? ও তো আমার থেকে বেশি নিরীহ। কবিতা নিচের দিকে দৃষ্টি রেখে কাব্যের উদ্দেশ্যে বলল। ভয়টা আমি ওনাকে পাই না ভাইয়া, ভয়টা পাই আমার ভাগ্যের কথা ভেবে। ভয়টা আমি ওনাকে পাই না ভাইয়া, পাই আশেপাশের মানুষজনকে দেখে। আমি ওনার মুখোমুখি হতে ভয় পাই না, কিন্তু আমি ভয় পাই অন্যদের প্রশ্নের মুখোমুখি হতে। কবিতার কথা শুনে শ্রাবণ ধীর গলায় বলল। যেখানে আমি আছি সেখানে আপনার তো এত কিছু চিন্তা করার প্রয়োজন নেই। যার যেটা কাজ সে সেটা করবে। তেমনি আমাদের আশেপাশের মানুষদের কাজ অযথা কথা বলা, ওরা বলবেই। তাই বলে কি এখন অন্যদের ভয়ে আমি নাওয়া খাওয়া ছেড়ে দেব নাকি? প্রতিটা বিষয় এক হয় না। আপনি না হয় খাওয়া ছেড়ে দিলে কেউ কিছু বলতে আসবে না, কিন্তু বাকি বিষয়গুলোতে অবশ্যই তারা কথা বলবে। ওদের কথার মাঝে কেয়া কাব্যকে সেখান থেকে একটু সরে আসতে ইশারা করতেই ওরা দুজন ছাদের অন্য প্রান্তে এসে দাঁড়ালো। শ্রাবণ দু কদম কবিতার দিকে এগিয়ে এসে বলল। তার মানে আপনার কাছে ওদের কথার মূল্য আছে, কিন্তু আমার কথার কোনো মূল্য নেই, তাই তো? এই ব্যাপারে সেটাই বলতে পারেন। শ্রাবণ প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে কবিতাকে উদ্দেশ্য করে বলল। আচ্ছা কবিতা, আপনি ঠিক কোন ব্যাপারে কথা বলছেন বলুন তো? মানে আমি তো কিছু বলিনি এখনো আপনাকে। কবিতা বিস্ময় ভরা চাহনিতে তাকিয়ে শ্রাবণকে বলল। আপনি জানেন আমি কোন ব্যাপারের কথা বলছি। না, আমি সত্যি বুঝতে পারছি না আপনি কোন বিষয়ের কথা বলছেন। মানে আমি তো কিছু বলিনি এখনো। আপনি সত্যি বুঝতে পারছেন না আমি কোন বিষয়ের কথা বলছি? না কবিতা, সত্যি বুঝতে পারছি না। তাহলে আপনি কোন কথার মূল্য দেওয়ার কথা বললেন? আরে ওটা তো আমি এমনি বলেছিলাম। যেমন ধরুন, আমি আপনার সাথে কথা বলতে চাইলেই আপনি ভূত দেখার মতো চমকে গিয়ে পালিয়ে যান। আবার এই যে ছাদে এসেছেন, আমার দিকে তাকিয়ে কথা বলছেন না, এসব বিষয়ে বলেছিলাম যে আমার কথার কি মূল্য নেই আপনার কাছে। কবিতার বিস্ময়ের যেন কোনো মাত্রায় রইল না। সে তো ভেবেছিল শ্রাবণ অন্য বিষয়ে কথাগুলো বলছে, কিন্তু শ্রাবণ তো পুরো কথাটাই বদলে দিল। তাহলে কি সত্যিই শ্রাবণ এই বিষয়ে কথাগুলো বলছিল? কবিতাই কি একটু বেশি ভাবছে? হ্যাঁ, হয়তো শ্রাবণের মনে তেমন কিছুই নেই, কবিতা অযথা অতিরিক্ত ভাবছে। এদিকে কবিতার বিস্ময় ভরা মুখ দেখে শ্রাবণ মনে মনে ভাবল। আমি তাহলে ঠিকই ধরেছি কবিতা, আমি বলার আগেই আপনি আমার অনুভূতির ঠিকানায় পৌঁছে গেছেন। শ্রাবণ দু কদম পিছিয়ে গিয়ে রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়ালো। কবিতার ভাবনার মাঝেই প্রশ্ন করে উঠল। আচ্ছা কবিতা, কখনো কাউকে ভালোবেসেছেন? হঠাৎ এমন প্রশ্নে কবিতা খানিকটা হকচকালো, কোনো উত্তর দিতে পারল না জানো। কবিতাকে চুপ থাকতে দেখে শ্রাবণ পুনরায় একই প্রশ্ন করলো। এবার কবিতা উত্তরে বলল। না, বাসিনি। কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না? আমি সব ইচ্ছেকে প্রশ্রয় দেই না। কিছু ইচ্ছেকে প্রশ্রয় দিলে ক্ষতি কি? ব্যাপারটা যদি শুধু আমার নিজের ক্ষতির সাথে জড়িত হতো তাহলে করতাম, কিন্তু ব্যাপারটার সাথে যখন অন্যের ক্ষতিও জড়িত, তাহলে আমি সেটা কেন করব? আমি অকৃতজ্ঞ হতে পারবো না। আসলে আমি অনেক ছোট থেকেই বাস্তবতা দেখেছি, তো সেজন্য আমি বাস্তবতাটা বুঝি। আর এই বাস্তব জীবনে আবেগ দিয়ে কিছু হয় না। আবেগ শুধু আমাদের সুন্দর জীবনটার সর্বনাশ করতে পারে। এমনিতেও তো সর্বনাশ হয়েই গেছে কবিতা, ধ্বংসলীলার শুরু তো হয়েই গেছে। এখনো সবটা শেষ হয়ে যায়নি, সেজন্যই তো আমি চেষ্টা করছি ধ্বংসলীলাটা যেন থেমে যায়। শ্রাবণ হালকা হাসলো, বলল। এই ধ্বংসলীলা থামানোর সাধ্য আপনার নেই কবিতা।
আপনি চাইলে আপনি এই ধ্বংসলীলা থেকে মুক্তি পেতে পারেন, কিন্তু থামাতে পারবেন না। এই ধ্বংসলীলায় যদি কেউ ধ্বংস হয়ে যায়, সেটা শুধুমাত্র আমি, আর আমাকে একমাত্র বাঁচাতে পারবেন আপনি। আমাকে হারিয়ে যেতে বাধ্য করবেন না। যে মানুষগুলোর চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে পাই, ওই মানুষগুলোর চোখে আমাকে ছোট করবেন না। ভালোবাসা না পেলে কেউ মরে যায় না, কিন্তু কারো ঘৃণায় কিন্তু কোনো মানুষ মরে যেতে পারে। আপনাকে যেমন একমাত্র আমি বাঁচাতে পারি, তেমন আমাকেও একমাত্র আপনি বাঁচাতে পারেন। দুজনে যদি একসঙ্গে বাঁচতে চাই, তাহলে আপত্তি আছে কি আপনার? শ্রাবণের এই কথায় যেন চমকে উঠল কবিতা। শ্রাবণ যে এভাবে অকপটে কথাটা বলে দিবে সেটা কবিতা ভাবেনি। শুধু তাই নয়, এত তাড়াতাড়ি যে কথা দিবে সেটাও কবিতা ভাবেনি। কিন্তু কবিতা তো শ্রাবণের এই কথায় সম্মতি জানাতে পারবে না। চাইলে কি সবসময় সবকিছু পাওয়া যায় নাকি? আর এখানে তো শ্রাবণ একসঙ্গে বাঁচার কথা বলছে। কবিতা এই প্রথম শ্রাবণের চোখে চোখ রেখে অত্যন্ত দৃঢ় গলায় বলল, আমি যে অন্য কারোর সঙ্গে বাঁচবো বলে তাকে প্রতিজ্ঞা করেছি, আর আমি তো আমার সেই প্রতিজ্ঞা ভাঙতে পারবো না। কবিতার এই কথাটা শুনে শ্রাবণ যেন চমকে উঠল। অন্য কাউকে প্রতিজ্ঞা করেছে মানে? কবিতা কি অন্য কাউকে ভালোবাসে? না না, এটা হতে পারে না। কবিতা কিভাবে অন্য কাউকে ভালোবাসতে পারে? শ্রাবণ সন্দিহান গলায় বলল, অন্য কাউকে প্রতিজ্ঞা করেছেন মানে? বুঝলাম না ঠিক। কবিতা স্বাভাবিক গলায় বলল, আমি তো না বোঝার মতন কিছু বলিনি। আমি বলতে চেয়েছি যে আমি অন্য কারোর সাথে সারা জীবন একসঙ্গে বাঁচার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে আমি আপনাকে কিভাবে কথা দিই বলুন? শ্রাবণের মুখে স্পষ্ট রাগ দেখা গেল, আর ওর দৃষ্টি জোড়ায় কবিতাকে হারিয়ে ফেলার ভয়। কবিতা সবটাই বুঝলো, কিন্তু কিছুই বলল না। শ্রাবণ এই মুহূর্তে কি প্রতিক্রিয়া দেখাবে সেটাও বুঝতে পারছে না। তার মন বলছে কবিতা তাকে মিথ্যে বলছে। শ্রাবণ সন্দিহান গলায় কবিতাকে বলল, আপনি মিথ্যা বলছেন, তাই না কবিতা? আপনি যে একটু আগেই বললেন আপনি সব ইচ্ছাকে প্রশ্রয় দেন না, তাহলে এখন এই কথাটার মানে কি? এই কারণেই তো আমি প্রশ্রয় দেই না এই ইচ্ছেগুলোকে, কেননা আমি অন্যের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। শ্রাবণ এবার মৃদু রাগী কণ্ঠে বলল, কে সে যাকে আপনি ভালোবাসেন? আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, আমাকে আশ্রয় দিয়েছেন, বাঁচার নতুন পথ দেখিয়েছেন। তার মানে কিন্তু এটা নয় যে আমি আমার সমস্ত বিষয়ে আপনাকে জানাতে বাধ্য। আমার ব্যক্তিগত জীবন বলতেও একটা কিছু আছে না? সেখানে আমার একান্ত কিছু গোপনীয় বিষয় আছে যেটা আমি আপনাকে জানাতে চাই না। আপনি নিশ্চয়ই জোর করতে পারবেন না আমাকে। শ্রাবণ বিস্ময় ভরা কণ্ঠে বলল, আমি আপনার প্রতি জোর করি কবিতা? আমি কি কখনো আপনাকে এসব বিষয়ে কিছু বলেছি, যে আমি আপনাকে আশ্রয় দিয়েছি বলে আপনি আমাকে সবকিছু জানাতে বাধ্য? না, দেননি। আর ভবিষ্যতেও যেন না দেন, সেজন্যই আমি এই কথাটা বললাম আপনাকে। আমি এই বিষয়টা নিয়ে আপনার সাথে আর কথা বাড়াতে চাই না। আমার কেন মনে হচ্ছে কবিতা, আপনি আমাকে মিথ্যে বলছেন? আমার যা বলার ছিল সেটা আমি বলে দিয়েছি। বিশ্বাস করা না করাটা সম্পূর্ণই আপনার ব্যাপার। শুধু এটুকু জেনে রাখুন, আপনি যেটা চাইছেন সেটা কখনোই সম্ভব না। আর আমাকে এটা ভাবতে বাধ্য করবেন না যে আপনি আমার উপর দয়া করে আমাকে নিজের করার চেষ্টা করছেন। শ্রাবণ অসহায় দৃষ্টিতে কবিতার দিকে তাকিয়ে বলল, এই চিনলেন আমাকে কবিতা? আপনার উপর দয়া করেছি আমি আপনাকে নিজের করব বলে। এতদিন হয়ে গেল, আমাকে একটুও চিনতে পারলেন না আপনি? এত তাড়াতাড়ি কোনো মানুষকে চেনা সম্ভব নয়। না এত তাড়াতাড়ি এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আপনি যেটা করছেন, যেটা চাইছেন, সবটাই আবেগের বশে। আর আমি আপনাকে যেমনটা চিনেছি তেমনটাই যেন আপনি হন, সেই কারণেই আপনাকে অনুরোধ করলাম যেন আমার উপর কোনো জোর না করেন আপনি। আসছি। কথাটা বলে কবিতা চলে যেতে নিলে শ্রাবণ ওকে একবার পেছন থেকে ডাকলো। কবিতা থেমে যেতেই শ্রাবণ অত্যন্ত দৃঢ় গলায় বলল, আমি জানি কবিতা, আপনি আমায় মিথ্যে বলছেন। আপনার জীবনে কেউ নেই, আর আপনি কেন এই মিথ্যেটা বলছেন সেটাও আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। কিন্তু একটা কথা মনে রাখবেন কবিতা, আমার ভালোবাসা এতটাও সস্তা নয়, কিংবা এতটা দুর্বল নয় যে আপনার এই কথাতে সেটা হারিয়ে যাবে। আমি আপনাকে ভালোবেসেছি মানে নিজের সবটা দিয়েই ভালোবেসেছি, আর আমি শেষ পর্যন্ত চেষ্টা করব আপনাকে আমার করার। বাঁচতে হলে তো আমি আপনার সাথেই বাঁচবো কবিতা। আপনি কি ভেবেছেন এই কথাগুলো বলে আমাকে আপনার থেকে দূরে রাখতে পারবেন? কখনোই না। আজ থেকে আমি আরো বেশি আপনার আশেপাশে থাকব।
আপনাকে আমার ভালোবাসা অনুভব করাবো কবিতা। এত কিছুর পরেও যদি আমি ব্যর্থ হই, তাহলে কথা দিলাম আপনার পিছু ছেড়ে দেব, কিন্তু ইনশাআল্লাহ আমি সফল হবই। আমার জীবনের প্রতিটা অংশে আপনার অস্তিত্ব থাকবে কবিতা। আমার জীবনের প্রতিটা বিষয়ে আমি আপনাকে চাই কবিতা। আমার হাসি, কান্না, সুখ, দুঃখ, আমার সফলতা, আমার ব্যর্থতা, এমনকি আমার জীবনের এক কাপ চায়েও আমি আপনাকে চাই কবিতা। এই শ্রাবণ, এত রেগে আছিস কেন? কেয়ার কথা শুনে শ্রাবণ রাগী কণ্ঠে বলল। আমার ইচ্ছে হয়েছে, রেগে আছি, তোর সমস্যা? শ্রাবণের কথা শুনে কেয়াও হালকা রাগী ভাব নিয়ে বলল। গাধার মতো কথা বলবি না একদম শ্রাবণ, কি হয়েছে সেটা বলবি তো। অযথা এমন রাগারাগি করিস কেন? শ্রাবণ কেয়ার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল। কবিতা বলেছেন ওনার জীবনে অন্য কেউ আছে। শ্রাবণের মুখ থেকে এই কথাটা শোনার সাথে সাথে কেয়ার কাব্যের মাথায় যেন বাজ পড়ল। কাব্য তো এতটাই অবাক হয়েছে যে কোনো কিছু বলতেও পারল না। কেয়া বিস্ময় ভরা কণ্ঠে বলল। কি আজে বাজে কথা বলছিস, এটা অসম্ভব। কবিতা নিজের মুখে আমাকে বলেছেন। বললেই হলো নাকি? যদি ওর কারোর সাথে সম্পর্ক থেকেই থাকে তাহলে ও তাদের বাড়ি না গিয়ে আমাদের বাড়িতে কেন এসেছে? সব থেকে বড় কথা, যদি ওর জীবনে কেউ থেকেই থাকতো তাহলে গন্তব্যহীনভাবে ঘুরছিল কেন? যদি ওর জীবনে কেউ থাকতো তাহলে ও এতটা অসহায় হতো না। এই বিষয়টা নিয়ে তো আমারও সন্দেহ আছে। ইভেন আমি ওনাকে বলেছি যে আমি ওনার কথা বিশ্বাস করিনি, কিন্তু কেন জানি এখন আর মানতে পারছি না। কাব্য এবার শ্রাবণের উদ্দেশ্যে গুরুতর ভঙ্গিতে বলল। কবিতা এক্স্যাক্টলি কি বলেছে সেটা একটু বলো তো শ্রাবণ, ভালো করে। শ্রাবণ কাব্যের দিকে তাকিয়ে বলল। আমি ওনাকে বলেছিলাম যে আমরা দুজনে কি একসঙ্গে বাঁচতে পারি না। উনি এই কথার প্রেক্ষিতে বলেছেন যে উনি অন্য কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে উনি আমার কথা কিভাবে রাখবেন? তো সে কে সেটা বলেনি? না ভাই, আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন। বরং উনি এমন কয়েকটা কথা বলেছেন যেগুলো ওনার সাথে যায় না। আমার মন বলছে উনি মিথ্যা বলছেন। উনি আমার থেকে দূরত্ব বাড়ানোর জন্য এই কথাগুলো বলছেন। কেয়া কিছু একটা ভেবে শ্রাবণকে বলল। শোন শ্রাবণ, আমার মনে হয় যে তোর সন্দেহটাই ঠিক। কবিতার জীবনে কেউ নেই, আর এই মিথ্যাটা বলার কারণ ও আমার মনে হয় আমি ধরতে পেরেছি। কেয়ার কথা শুনে শ্রাবণ কেয়ার দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল। আমি যেটা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস কি? তার আগে তুই বল, আমি যেটা ভাবছি তুই কি সেটা ভাবছিস নাকি? ওদের দুজনের কথা শুনে কাব্য বিরক্তিকর কণ্ঠে বলল। এই, তোরা দুটো কি বুঝেছিস? আমাকে একটু বোঝাবি প্লিজ? আমি কিন্তু কিছুই বুঝিনি। কাব্যের কথা শুনে কেয়া বিছানার ওপাশে গিয়ে বসে বলল। শোনো ভাইয়া, আমি তো এতদিন হলো কবিতার সাথে থাকছি। আমি সব থেকে বেশি কবিতার সাথে টাইম স্পেন্ড করেছি। ও না সব সময় একটা কেমন যেন ভয়ের মাঝে থাকে। যে কোনো কাজ করতে গেলে ভয়ে ভয়ে থাকে যে আমরা কি মনে করি, ওকে কি নাকি বলে দেই। আর ও সব সময় নিজেকে ছোট করে দেখে। ও ভাবে আমরা ওকে এখানে দয়া করে থাকতে দিয়েছি, তাই ও অযথা নিজেকে সব সময় থেকে গুটিয়ে রাখে। ও সব সময় ওর আর আমাদের মাঝে আকাশ পাতাল পার্থক্য দেখায়। আর আমার মনে হয় এই ধারণা থেকেই ও এই মিথ্যাটা বলেছে। ও হয়তো ভাবছে যে ওর আর শ্রাবণের সম্পর্কটা বাড়ির কেউ মেনে নেবে না। ও হয়তো নিজেকে শ্রাবণের অযোগ্য মনে করছে, আর সেই কারণে মিথ্যা বলছে। কিরে শ্রাবণ, তোরও কি এটা এই কথাটাই মনে হয়? শ্রাবণ কাব্যের অন্য পাশে বসে বলে। হ্যাঁ কেয়া, আমিও ঠিক এটাই সন্দেহ করেছি। এখন তুই বলতো, যদি অন্য কেউ ওনাকে কিছু বলে তাহলে তো আমি আছি, কিন্তু উনি যদি নিজেই নিজেকে ছোট মনে করেন, আমি এটার কিভাবে কি সমাধান বের করব? শ্রাবণের প্রশ্নের উত্তর কেয়া দিতে পারল না। কিছুক্ষণ ভেবে কাব্য শ্রাবণের উদ্দেশ্যে বলল। সমাধান তো তোকেই বের করতে হবে শ্রাবণ। কাব্যের কথা শুনে শ্রাবণ প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো। কিন্তু কিভাবে? তোর ভালোবাসা দিয়ে। শ্রাবণ এবার হালকা বিরক্তিকর কণ্ঠে বলল। একটু ভালো করে বুঝিয়ে বলবে ভাই, কিছুই বুঝতে পারছি না তোমার কথা। গাধা কোথাকার। শোন, আমার মনে হয় কবিতা পরিবারের থেকে বেশি ভয় পাচ্ছে তোকে নিয়ে।
ও হয়তো ভাবছে তুই 2 দিন পর বদলে যেতে পারিস, তাই তোকে সবার আগে ওকে এটা ভরসা দিতে হবে যে তুই বদলাবি না, তুই ওকে সত্যি ভালোবাসবি। আর তুই যদি ওর পাশে থাকিস তাহলে কারো ক্ষমতা নেই ওকে কিচ্ছু বলার। আর কবিতা এই কথাগুলো বলেছে তোর সাথে দূরত্ব বাড়ানোর জন্য, তাই দূরত্ব বাড়াবি না, বরং যখনই কবিতাকে দেখতে পাবি ওর আশেপাশে ঘুরবি, ওর সাথে কথা বলবি। শোন শ্রাবণ, সবার প্রথমেই কবিতার মনে তোর জন্য অনুভূতি তৈরি করতে হবে। যদি ওর মনে অনুভূতি তৈরি না হয় তাহলে হাজার চেষ্টা করেও তুই কিছুই করতে পারবি না। বুঝতে পেরেছিস আমার কথা? শ্রাবণ কিছুক্ষণ ভাবলো, ভাবা শেষে কাব্যের উদ্দেশ্যে বলল, বুঝতে পেরেছি ভাই। তা কি বুঝলি শুনে? এই যে আজ থেকে মিশন কবিতায় নামতে হচ্ছে আমাকে। প্রতিদিনের তুলনায় বাইরে যেন আজ একটু বেশি গরম পড়েছে। গরমে একেবারে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এই গরমে বাইরে বেরোনোই যেন মুশকিল হয়ে পড়েছে সবার, কিন্তু তাও জীবিকার তাগিদে সকলকে বেরোতে হয়। জীবন তো আর এসব মানে না। জীবন হলো বহমান, যত সমস্যাই আসুক, যত বাধাই আসুক, জীবন তার মতোই চলবে। মাঝে বেশ কয়েকটা দিন কেটে গেছে। এ কদিনে কাব্যের সাথে কবিতার বেশ ভালোই ভাব জমেছে। সময় পেলেই সবাই মিলে একসাথে বসে আড্ডা দেয়। যদিও শ্রাবণের উপস্থিতিতে কবিতা সেখানে বেশিক্ষণ থাকতে চায় না, কিন্তু কেয়া আর কাব্যের জোড়াজুড়িতে থাকতে বাধ্য হয়। কাব্য কিংবা কেয়া কেউই কবিতাকে শ্রাবণের বিষয়ে কোনো কিছুই প্রশ্ন করেনি কখনো। কবিতাও সেজন্য ওদের সামনে শ্রাবণকে খুব একটা বেশি উপেক্ষা করে চলতে পারে না। আর শ্রাবণও সেই সুযোগটাই কবিতার সাথে বেশি বেশি কথা বলার চেষ্টা করে। ব্যবসায় কিছু কাজ করে বিকালের দিকে কাব্য আর শ্রাবণ একসাথে বাড়ি ফিরল। কাব্য ফ্রেশ হতে সোজা রুমে গেলেও শ্রাবণ ড্রয়িং রুমে সোফাতে গায়ে এলিয়ে দেয়। কেয়ার উদ্দেশ্যে জোরে ডাক ছুড়ে বলে, এই কেয়া, ফ্যানের সুইচটা অফ করে দে তো। কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর যখন কেয়ার কোনো সারা শব্দ পাওয়া গেল না, তখন শ্রাবণ পুনরায় চেঁচিয়ে কেয়ার উদ্দেশ্যে ফের একই কথাটাই বলে ওঠে। এবারে ফ্যানের সুইচটা অন হয়। ফ্যান চালু হয়েছে সেটা বুঝতে পেরে শ্রাবণ চোখ খুলে কেয়ার উদ্দেশ্যে জেনে রাগী গলায় কিছু বলতে নেবে, তার আগেই দেখলো কবিতা ফ্যানের সুইচটা দিয়েছে। শ্রাবণকে তাকিয়ে থাকতে দেখে কবিতা বলে ওঠে, আসলে কেয়া আপু তো বাড়িতে নেই, আপনাদের ফ্ল্যাটে গেছে। ও, কবিতা সেখান থেকে চলে যেতে নিলে শ্রাবণ ওর উদ্দেশ্যে বলে ওঠে। এক গ্লাস একটু ঠান্ডা শরবত করে দেবেন কবিতা। শ্রাবণের কথা শুনে কবিতা ব্যস্ত ভঙ্গিতে বলল, কেন করে দেব না, নিশ্চয়ই দিব। আমারই ভুল হয়েছে, আমারই আগে জিজ্ঞেস করা উচিত ছিল। কথাটা বলেই কবিতা তাড়াহুড়ো করে রান্নাঘরে গেল। 5 থেকে 6 মিনিটের মাথায় এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে শ্রাবণের সামনে রাখলো। শ্রাবণ শরবতের গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসেই পুরোটা শেষ করে দিল। গ্লাসটা কবিতার দিকে বাড়িয়ে দিয়ে মুখে মৃদু হাসি এনে বলল, ধন্যবাদ কবিতা, শরবতটা কিন্তু দারুণ হয়েছিল। ভাবছি আপনাকে পার্মানেন্টলি এই কাজটা দিয়ে দেব। কি দায়িত্ব নেবেন? শ্রাবণের কথার ইঙ্গিতটা কবিতা না বুঝেই সম্মতি জানিয়ে বলল, আচ্ছা, আপনি বাইরে থেকে এলে আমি আপনাকে শরবত দিব, কেমন? শ্রাবণও বুঝতে পারলো যে কবিতা ওর কথার ইঙ্গিতে ঠিক কি ধরতে পারছে, না হলে এত স্বাভাবিকভাবে উত্তরটা দিত না। কিন্তু শ্রাবণের তো উদ্দেশ্য কবিতাকে বোঝাবার ওই ইঙ্গিতটা। শ্রাবণ পুনরায় মুখে হালকা হাসি এনে বলল, বেশ, তাহলে আজ থেকে সারা জীবনের মতোই দায়িত্বটা আপনাকে দিলাম। আজ থেকে অনেকগুলো বছর পরও আমি যখন বাইরে থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরবো, তখন যেন আপনার হাতের এই ঠান্ডা শরবতটা পাই, আর তার সাথে আপনার ওই মুগ্ধ করার মতন হাসিটা যেন ফ্রি থাকে। কবিতা এবারে শ্রাবণের কথার আসল মানেটা বুঝতে পারলো। সাথে নিজের বোকামোর কথা ভেবে নিজের উপরেই রাগ হলো। কবিতার কথা বাড়ালো না, কিছু না বলেই সেখান থেকে চলে যেতে নিল। শ্রাবণ পেছন থেকে কবিতার উদ্দেশ্যে বলল, বলেছিলাম না কবিতা, আপনি কারো ব্যক্তিগত ফুল, আপনি আমার ব্যক্তিগত ফুল, আর আমার ব্যক্তিগত ফুলকে আমি কারো হতে দেব না। আপনাকে আমার এই বুক পকেটে লুকিয়ে রাখবো। আপনাকে বুঝতে হবে আমার ভালোবাসা কবিতা, আমি তো এত সহজে আমার ফুলকে অন্য কারো হতে দিব না। কবিতা পেছনে ফিরে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, এই ফুলকে নিজের বুক পকেটে জায়গা দেবেন না, বিষাক্ত হয়ে উঠবে আপনার জীবন। আপনি আমার হৃদয়ে বিষ ছড়ান কিংবা অমৃত, দুটোই আমি স্বেচ্ছায় গ্রহণ করলাম। শুধু একটা কথা জেনে রাখুন, আপনি বিষ হলেও আমার,
অমৃত হলেও আমার। কবিতা এবার মৃদু রাগান্বিত কণ্ঠে বলল। বিষটাকে আপন করার এত ইচ্ছে কেন আপনার? বুঝতে পারছেন না আপনার জীবনটা শেষ হয়ে যাবে? সোফা থেকে উঠে দাঁড়িয়ে দুকদম কবিতার দিকে এগিয়ে এসে বিমোহিত নয়নে তাকিয়ে বলল। কি করব বলুন? আমি তো একটা ফুলকে ভালোবেসেছি, বড্ড ভালোবেসে ফেলেছি। এখন সে যদি নিজেকে বিষ বলে, তাহলে আমি কি করতে পারি? আপনি বাকি সবার কথা ভাবছেন কবিতা, কিন্তু আমি ভাবছি শুধু আপনাকে নিয়ে। আপনার মস্তিষ্ক চলছে আমার জীবন থেকে যেন বাকি সবাই হারিয়ে না যায়, আর আমার মস্তিষ্কে চলছে আমার জীবন থেকে যেন আমার এই ফুলটা হারিয়ে না যায়। আপনি তো একজন ফুল প্রেমী, তাহলে বুঝতে পারছেন না আমার এই ফুলটার প্রতি আমার ঠিক কতটা মায়া জন্মে গেছে? কিছু জিনিস না বোঝাই ভালো, সেগুলো বুঝলেই জীবনে জটিলতা বাড়ে। আমাকে একবার ভালোবেসে দেখুন কবিতা, সব জটিলতা সারিয়ে দেব। আকাশে চাঁদ এনে দিতে পারবো না আপনাকে, কিন্তু আমার সাধ্যের মাঝে যা যা আছে সবটা এনে দেব আপনাকে। আপনাকে আমার মনের আকাশে চাঁদ করে রাখবো কবিতা। কারো সাধ্য থাকবে না সেই চাঁদের গায়ে কলঙ্ক লাগানোর। শ্রাবণের এই কথা শুনে কবিতা তাচ্ছিল্য হেসে বলল। কিন্তু আপনার জীবনে গ্রহণ লেগে যাবে। অযথা কেন আমার জন্য নিজের জীবনটা শেষ করতে চাইছেন? আপনি আমার থেকেও হাজার গুণ ভালো কাউকে পেয়ে যাবেন। কিন্তু আমি যে আপনাকে চাই, আমার না আপনার থেকে খারাপ কাউকে দরকার আছে, আর না আপনার থেকে ভালো কাউকে দরকার আছে। আমার শুধু আপনাকেই চাই কবিতা। আর আমি অন্য কাউকে চাই। কবিতার এই কথা শুনে শ্রাবণ তাচ্ছিল্য হাসল, বলল। আপনার জীবনে যদি কোনো পুরুষের অস্তিত্ব থেকে থাকে, তাহলে সেটা একমাত্র এই শ্রাবণের। আপনি আমার চোখে চোখ রেখে কেন কথা বলেন না জানেন কবিতা? কারণ আপনি জানেন ওই দৃষ্টি যদি একবার আমার নজরে পড়ে যায়, তাহলে আপনি ধরা পড়ে যাবেন। আপনার এই মিথ্যেগুলো ধরা পড়ে যাবে। আমার জীবনে যেমন আপনি ছাড়া দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব নেই, তেমনি আপনার জীবনেও আমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের অস্তিত্ব নেই। আপনি সব লুকোতে পারবেন কবিতা, কিন্তু আপনার ওই দৃষ্টির মাঝে যা লুকিয়ে রাখতে চাইছেন, সেটা আমার থেকে লুকিয়ে রাখতে পারবেন না। ভালোবাসি আপনাকে, আর সারা জীবন বাসবো। আমার ভালোবাসাই আপনার ভালোবাসাকে প্রকাশ পেতে বাধ্য করবে কবিতা। কথাটা বলে শ্রাবণ সেখান থেকে চলে গেল, আর কবিতা অসহায় চাহনিতে ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। কবিতা আর কিভাবে শ্রাবণকে বোঝাবে? শ্রাবণ তো ওর মিথ্যেটাও ধরে ফেলেছে, এত করে বোঝাচ্ছে তাও বুঝতে চাইছে না। কবিতার এখন মনে হচ্ছে তার এখানে আসাই উচিত হয়নি, কিন্তু ভুল যখন করে ফেলেছে, এখন সেটা তো আর সংশোধন করতে পারবে না। কিন্তু পরবর্তীতে যেন এই বিষয়টা জটিল না হয়, সেটা কবিতাকেই দেখতে হবে। কবিতা নিজেই নিজেকে বলল। আমি হয়তো আপনাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবো না, কিন্তু নিজেকে তো আপনার থেকে দূরে করে নিতে পারি। আব্বু, আমি বিয়ে করতে চাই। ছুটির দিনে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিল, এরই মাঝে কাব্যের এমন কথা শুনে সবাই যেন স্তব্ধ হয়ে গেল। এদিকে সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কাব্য একটু হকচকালো। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে পুনরায় আলী আহমেদের উদ্দেশ্যে বলল। কিছু তো বলো আব্বু। কাব্যদের বাড়িতে আজ শ্রাবণরা সবাই উপস্থিত আছে। এত মানুষের সামনে ছেলের এমন নির্লজ্জতা দেখে আলী আহমেদ যেন নিজেই লজ্জা পেলেন। কোনো ছেলে যে নিজের বিয়ের কথা তার বাবা মার সামনে এইভাবে অকপটে বলে দিতে পারে, সেটা তিনি নিজের ছেলেকে না দেখলে বুঝতেনই না। তিনি মুখে যথাসম্ভব গাম্ভীর্যতা রেখেই কাব্যের উদ্দেশ্যে বললেন। তোমার কি মনে হয় তুমি এখন বিয়ে করার জন্য প্রস্তুত? আরে আব্বু, প্রস্তুত তো আমি অনেকদিন আগে থেকে আছি, শুধু তোমার ভয় বলতে পারিনি। তুমি বলো, আমার কি বিয়ের বয়স হয়নি? আর কয়েকদিন গেলে আমার বিয়ের বয়স বরং পারই হয়ে যাবে। তার থেকে কি এটাই ভালো না যে সময় থাকতে আমার বিয়েটা দিয়ে দাও? কাব্যের এই কথা শুনে কেয়া, শ্রাবণ আর কবিতা তিনজনই একসাথে হেসে ফেলল। কাব্য যে আজকে বাড়ির সবাইকে নিজের বিয়ের কথাটা বলবে, সেটা ওরা তিনজনই আগে থেকেই জানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কথাগুলো যে একটু নির্লজ্জের মতো হয়ে যাচ্ছে, সেটা কি কাব্য বুঝতে পারছে না? অবশ্য বুঝতে পারলে তো আর বলতো না এভাবে। শ্রাবণ কেয়ার কানের কাছে ফিসফিস করে ব্যঙ্গাত্মক গলায় বলল। কেয়া ভাই মনে হয় বিয়ের জন্য পাগল হয়ে গেছে রে। এখন প্রশ্ন হচ্ছে আঙ্কেল রাজি হলে হয়। শ্রাবণের কথা শুনে কে আবারও ওর কানের কাছে ফিসফিস করে বলল। দোয়া কর ভাই, যেন বাবা রাজি হয়ে যায়, না হলে আমাদের দুজনের তো বিয়ে হবে না। ছোট হওয়ার এই এক জ্বালা, বুঝেছিস তো শ্রাবণ? আমি যদি ভাইয়ার বড় হতাম
তাহলে সে কবে বিয়ে করে নিতাম। এটার জন্যই আমার বিয়েটাও আটকে আছে। দোয়া কর ভাইয়ের বিয়ে হয়ে গেলে তারপরে তুইও বিয়ে করতে পারবি, আর তোদের দুটার বিয়ে হয়ে গেলে আমি নিশ্চিন্তে বিয়ে করতে পারবো। কেয়ার কথা শুনে শ্রাবণ কেয়ার পাশে দাঁড়ানো কবিতার দিকে একবার তাকিয়ে কেয়াকে দুঃখী মুখ করে বলল, তোর বিয়েও আমার আগেই হয়ে যাবে। আমার মনে হয় আর এই জন্মে বিয়ে করা হবে না রে। কেয়া শ্রাবণকে সান্ত্বনা দিয়ে বলল, আরে চিন্তা করিস কেন, আমরা আছি না। একবার ভাইয়ার ম্যাটারটা সেট হোক, তারপর তোরটাও করে দেখাবো। আমার ম্যাটারটা মনে হয় সেট হবে না রে। কবিতা মনে হয় কখনো রাজি হবে না। আরে বললাম না, একদম চিন্তা করিস না। কবিতা যদি রাজি না হয়ে থাকে ওকে অজ্ঞান করে তুলে নিয়ে গিয়ে তোর সাথে বিয়ে দেব। শ্রাবণ এবার হালকা বিরক্তিকর দৃষ্টিতে কেয়ার দিকে তাকিয়ে বলল, যদি উনি অজ্ঞান থাকেন তাহলে বিয়ের সময় কবুলটা বলবে কে? কেয়া নিজের ভুলটা বুঝতে পেরে শ্রাবণকে বলল, সেসব তখন দেখা যাবে, অত দূর আমাদের যেতে হবে না। এখন আগে ভাইয়ার ব্যাপারটা দেখতে দে তো। এদিকে আলী আহমেদ ছেলের কথার প্রেক্ষিতে কি বলবেন খুঁজে পাচ্ছেন না। ওনাকে চুপ থাকতে দেখে সজীব সারোয়ার কাব্যের উদ্দেশ্যে বললেন, তুমি কি কাউকে পছন্দ করো কাব্য? সজীব সারোয়ারের প্রশ্ন শুনে কাব্য একটু থমকালো। এই প্রশ্নটা তার বাবা তাকে করলে তার ভয় হতো না, কিন্তু যে মানুষটা তাকে প্রশ্নটা করেছে এই পরিবারের মাঝে একমাত্র কাব্য তাকে দেখেই একটু ভয় করে। কাব্যকে চুপ থাকতে দেখে সজীব সারোয়ার মৃদু গম্ভীর কণ্ঠে বললেন, আমি একটা প্রশ্ন করেছি তোমায় কাব্য, উত্তর এখনো পেলাম না যে। কাব্য এবার হালকা তোতলিয়ে বলল। জি মামা, আমি একজনকে পছন্দ করি। কাব্যের কথা শুনে কণা খাতুন অবাক কণ্ঠে বললেন, তুই তো আমায় আগে বলিসনি এই কথা কাব্য। কণা খাতুনের কথা শুনে কাব্য ওনার দিকে তাকিয়ে বললেন, আমাকে লজ্জা নেই মা, আমি তোমাকে বলবো আমি একজনকে পছন্দ করি। কাব্যের কথা শুনে আলী আহমেদ ব্যঙ্গাত্মক গলায় বললেন, তোমার যদি লজ্জা থেকেই থাকতো তাহলে তুমি আমাদের সবার সামনে এমন বিয়ে বিয়ে করে চেঁচাতে পারতে না। তো আমি কি করতাম আব্বু, তুমি বলো। তুমি একবার আমার বিয়ের কথা মুখে এনেছ, আমি তো ভেবেছিলাম তুমি ভুলে গেছো। তোমার ছেলের বিয়ে দিতে হবে, সেজন্য তো বাধ্য হয় আমার তোমাকে মনে করিয়ে দিতে হলো। সবে তো ভার্সিটি শেষ হলো, এখনো একটা চাকরি পাওনি। তোমার কি মনে হয় তোমার মতো একটা বেকার ছেলের সাথে কেউ তার মেয়েকে বিয়ে দিতে রাজি হবে? আর আব্বু, সেসব চিন্তা তোমায় করতে হবে না। আমি এসব আগে থেকে ঠিক করে রেখেছি। ও বলে দিয়েছে ওর কোনো সমস্যা নেই, তাহলে ওর বাবা মার কেন আপত্তি হবে? বিয়ে তো ওকে করব, ওর বাবা মাকে তো করছে না। তোমার কি মনে হয় একটা মেয়ের দায়িত্ব কম? এখন হয়তো সে বলছে সে রাজি, কিন্তু বিয়ের পর অভিযোগ ঠিকই করবে। পাশ থেকে এবার সজীব সারোয়ার আলী আহমেদের উদ্দেশ্যে বলে, আহ ভাই, আপনি ওকে বেকার ভাবছেন কেন? ও তো আমার ব্যবসা দেখাশোনা করে নাকি? আগে ঢাকায় দেখাশোনা করতো, দরকার পড়লে এখন বগুড়াতেই দেখাশোনা করবে। সজীব সারোয়ারের কথা শুনে কাব্য উচ্ছ্বাসিত কণ্ঠে তার বাবার উদ্দেশ্যে বলে ওঠে, আব্বু নাও, তোমার এই সমস্যাটাও সমাধান হয়ে গেল। এখন প্লিজ ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও, নাহলে ওরা অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলবে। শেষে কিন্তু তোমার ছেলেকে সারা জীবন অবিবাহিত থেকে যেতে হবে। আলী আহমেদ বিরক্তিকর কণ্ঠে কাব্যকে বলেন, নির্লজ্জ ছিলে, আজে বাজে কথা কম বলে কাজের কথা বলো। মেয়েটাকে নাম কি, কোথায় থাকে? আলী আহমেদের এই প্রশ্নটা শুনে কাব্য ঢোক গিলল। শ্রাবণের দিকে তাকাতে ওরা ইশারাতে চটপট বলে ফেলতে বলে। কাব্য ধীর কণ্ঠে তার বাবার উদ্দেশ্যে বলে, তোমরা চেনো মেয়েটাকে এবং খুব ভালোভাবেই চেনো। কাব্য ধীর কণ্ঠে তার বাবার উদ্দেশ্যে বলল। কাব্যের কথা শুনে শ্রাবণরা তিনজন বাদে বাকিরা যেন অবাকই হলো। আলী আহমেদের মুখে মৃদু চিন্তার রেখা দেখা গেল। তার মানে তার ছেলে নিশ্চয় পরিচিত কারো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। এখন প্রশ্নটা হলো সে পরিচিত মানুষটাকে। আলী আহমেদ প্রশ্নাত্মক গলায় ছেলেকে বলে। কে সে? কাব্য পুনরায় হালকা তোতলিয়ে বলল, তো তোমার কলিগ রবিউল আঙ্কেলের মেয়ে সাফা। আলী আহমেদ আর কণা খাতুন দুজনে অবাক কণ্ঠে বলে। কি? কাব্য ধীর কণ্ঠে বলল। হ্যাঁ। আলী আহমেদ এবার মৃদু রাগী গলায় বললেন,
এসব কখন হলো? হয়ে গেছে। সেটাই তো জানতে চাইছি, কিভাবে হলো? কাব্য বিস্ময় ভরা দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমার থেকে আমার প্রেম কাহিনী শুনতে চাইছো আব্বু? ছি আব্বু, তুমি বাবা হয়ে ছেলে প্রেম কাহিনী শুনবে?